রেখা দেবী তার 2 ছেলে এবং 2 বৌমার সঙ্গে বাস করে, কিন্তু তার বড় বৌমা পল্লবী নম্রভদ্র, সংস্কারী এবং শান্তশিষ্ট হলেও ছোট বৌমা ছিল ভীষণই চঞ্চল এবং চটপটি, আর সেই সাথে তার মধ্যে একটা বাজে স্বভাবও ছিল। সে সবসময় অন্যের কথার মাঝখানে নাক গলাতে ভীষণই পছন্দ করত। বাড়িতে যে কোনো বিষয়ে কারোর মধ্যে আলোচনা হলেই পল্লবী সবসময় তাদের মাঝে নাক গলাতে চলে যেত। এমনই একদিন, বড় বৌমা, একবার বড় ছেলেকে ফোন করো, আজকে আমার বোনের বাড়ি যাওয়ার কথা আছে। বিজয় বলেছিল আমাকে ওর মাসির বাড়িতে দিয়ে আসবে, কিন্তু এখনো তো বিজয় বাড়ি ফিরলো না। হ্যাঁ মা, একটু আগেই বিজয় ফোন করেছিল। অফিস থেকে বাড়ি ফেরার পথে ওর বাইকটা খারাপ হয়ে গেছে, তাই বাইকটা এখন গ্যারেজে ঠিক করাতে নিয়ে যেতে হবে, তা না হলে কালকে তো আবার অফিসে যেতে পারবে না। সে কি, কিছুদিন আগেই তো বাইক ঠিক করালো, আবার বাইকটা খারাপ হয়ে গেল? কিন্তু এবার আমি আমার বোনের বাড়িতে যাব কি করে? ঠিক আছে, আমি বরং বাসে করে চলে যাচ্ছি, কারণ আমার বোনকে আমি বলে দিয়েছি আজকে ওদের বাড়িতে যাব। আমার বোন খুব অসুস্থ, তাই আমি না গেলে ও খারাপ ভাবতে পারি। এমন সময় মধু শাশুড়িমা এবং বড় জায়ের মাঝে নাক গলাতে চলে আসে। মা, আমার মনে হচ্ছে বড়দা আপনাকে মাসির বাড়িতে নিয়ে যেতে চায় না, সেই জন্য মিথ্যা কথা বলছে। কদিন আগে দাদা বাইক ঠিক করিয়েছে, আজকে আবার বাইক খারাপ হওয়ার তো কথা নয়। আপনি তো আপনার ছোট ছেলেকে বলতে পারতেন, ওকে বললে ও নিশ্চয়ই আপনাকে রেখে আসতো, কিন্তু এখন তো বলে কোনো লাভ নেই, ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে গেছে। আমি বরং আপনার জন্য উবের বুক করে দিচ্ছি। থাক, তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমার বোনের বাড়িতে উবেরে করে যেতে গেলে কমপক্ষে 800 টাকা লাগবে, আর বাসে করে গেলে আমি 30 টাকাতেই পৌঁছে যাব। তোমার কথা শোনা মানে ক্ষতি ছাড়া কিছুই নয়। কোনোদিনও তো ভালো পরামর্শ দিতে পারো না, শুধু লোকের কথার মাঝে ফোড়ন কাটতে শিখেছো। আর আমি আমার ছোট ছেলেকেও বলেছিলাম আমাকে বোনের বাড়িতে নিয়ে যাওয়ার কথা, ও স্পষ্ট জানিয়ে দিয়েছে ওর সময় নেই। এই বলে রেখা দেবী সেখান থেকে চলে যায়। দিন দিন আমার শাশুড়ি মা ভীষণ কিপ্টে হয়ে যাচ্ছে। বোনের বাড়িতে যাবে, অথচ 800 টাকা খরচ করতে পারছে না। আমাদের স্বামীরা যে বাইকে করে ওনাকে নিয়ে যাবে, তাতেও তো আমাদের স্বামীদের বাইকের তেল খরচা হয়, তখন তো বুড়ির কিছু মনে হয় না। এরকম করে বলতে নেই ছোট, উনি আমাদের শাশুড়ি মা হন, আর বাইকে করে গেলে ওনার কষ্ট কম হতো, সেই জন্য উনি বাইকে যেতে চাইছিলেন। আর তুই কিন্তু সব জায়গাতে একটু বুঝে শুনে কথা বলবি, শাশুড়ি মা সবসময় তোর উপর রেগে যায়। থাক, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, কোথায় কি বলতে হয় আমি খুব ভালো করেই জানি, আর আমি সবাইকে একেবারে সঠিক পরামর্শ দিই, কিন্তু কেউ আমার কথা না শুনলে এতে আমার তো কোনো দোষ নেই। এই বলে মধু সেখান থেকে চলে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। আর একদিন রাত্রিবেলা সবাই খাবার খেতে বসলে বড় বৌমা পল্লবী সবাইকে খাবার পরিবেশন করে, কিন্তু সেই খাবার দেখে কেউ খেতে চায় না। কি ব্যাপার বড় বৌমা, এটা তুমি কিসের পরোটা বানিয়েছো? পরোটার মধ্যে থেকে এরকম আষ্টে গন্ধ বেরোচ্ছে কেন? আমি তো তোমাকে পনিরের পরোটা বানাতে বলেছিলাম, কিন্তু এটা তো পনিরের পরোটা নয়। পরোটার মধ্যে কি দিয়েছো এগুলো? এগুলো পনিরের পরোটা নয় মা, আসলে এগুলো ফিশ পরোটা। ছোট বলল আজকে ওর ফিশ পরোটা খেতে খুব ইচ্ছে করছে, তাই আমাকে ফিশ পরোটা বানাতে বলল, কিন্তু আমি আগে কখনো ফিশ পরোটা বানাইনি বলে এই পরোটাগুলো হয়তো খেতে ভালো হয়নি। তুমি ছোট বৌমার কথা শুনতে গেলে কেন? ওর তো স্বভাবই এরকম, প্রত্যেকটা বিষয়ে নাক গলানোর। আমি যখন তোমাকে বলেছিলাম পনিরের পরোটা বানাতে, তখন তুমি ওর কথা শুনতে গেলেই বা কেন? আমরা কেউ ফিশ পরোটা খাই না, ভীষণ বাজে খেতে লাগে। এখন এতগুলো পরোটা শুধু শুধু নষ্ট হলো তো। ফিশ পরোটা খান না মানে? আপনি জানেন ফিশ পরোটা খেতে কতটা টেস্টি হয়? আপনারা তো দেখছি ভালো জিনিস খেতেই জানেন না, আর দিদিও তো ফিশ পরোটা রান্না করতে জানে না। পরোটাগুলো যদি আমি বানাতাম তাহলে ভালোই হতো, এতক্ষণে আপনারা আঙুল চেটে খেতেন। তাহলে তুমি পরোটাগুলো বানাতে পারতে, বড় বৌমাকে হুকুম করলে কেন? ওকে ওর মতো রান্না করতে দিতে হয়। বেকার বেকার তুমি নাক গলাতে গেলে। আর তুমি কেমন রান্না করতে পারো সেটা আমরা খুব ভালো মতোই জানি। তুমি শুধু একটাই কাজ করতে পারো, সবার কথার মাঝখানে নাক গলানো, এছাড়া কিছু পারো না। এই বলে একে একে সবাই খাবার ছেড়ে উঠে নিজের ঘরে চলে যায়। এভাবেই মধুর স্বভাবের জন্য বাড়ির সকলে বিরক্ত হয়ে ওঠে, কিন্তু মধু নিজের স্বভাবে কোনো পরিবর্তন নিয়ে আসতে চায় না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর একদিন মধুর ননদ ঝিলমিলের কাছে তার পাড়ার এক বান্ধবী মমিতা আসে।
ঝিলমিল, আমি তোর কাছে একটা আবদার নিয়ে এসেছি। আসলে সামনের রবিবারে আমার মাসির ছেলের বিয়ে আছে, কিন্তু আমার কাছে সেরকম ভালো কোনো ড্রেস নেই। তুই আমাকে তোর কোনো ড্রেস দে না, আমি বিয়ে বাড়িতে পরে যাব। বিয়ে বাড়ি থেকে ফিরে এসেই আমি তোকে রিটার্ন করে দেব। মৌমিতার কথা শুনে ঝিলমিল খুবই ভয় পেয়ে যায়, কারণ মৌমিতা ভীষণ লোভী প্রকৃতির মেয়ে হওয়ায় সে সবসময় ঝিলমিলের জামা কাপড়ের উপর নজর দেয়, আর মাঝে মধ্যে মিথ্যা বাহানা করি ঝিলমিলের কাছ থেকে জামা কাপড় চেয়ে নিয়ে চলে যায়। কিন্তু সে কিছুতেই জামাগুলো সময় মতো ফেরত দিতে চায় না। অনেকবার করে সেই জামা ব্যবহার করার পর জামাটা প্রায় নষ্ট হয়ে গেলে সে ঝিলমিলকে জামা ফেরত দিতে আসে। তাই ঝিলমিল এবার মৌমিতাকে জামা দিতে চায় না। আসলে মৌমিতা, কয়েক মাস হয়ে গেছে আমিও শপিং করতে যেতে পারছি না। আমার কাছেও সেরকম টাকা নেই, আর আমার জামাগুলোও তো সব পুরানো হয়ে গেছে। আমার সব জামাই তুই অনেকবার করে পরে ফেলেছিস, এবার আর তোকে দেওয়ার মতো নতুন কোনো জামা আমার কাছে নেই রে। তখনই সেখানে ঝিলমিলের ছোট বৌদি মধু এসে বলে, আরে ঝিলমিল, তুমি যে 3 দিন আগে একটা নতুন লাল রঙের ড্রেস কিনে আনলে না, তোমার ছোট দাদার কাছ থেকে টাকা নিয়ে ওই লাল রঙের জামাটা মৌমিতাকে দিয়ে দাও। জামাটা বিয়ে বাড়িতে পরে গেলে খুব ভালো লাগবে। এভাবে মধু তাদের মাঝখানে নাক গলালে ঝিলমিল ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। থ্যাংক ইউ বৌদি, ঝিলমিলকে মনে করিয়ে দেওয়ার জন্য। দেখেছিস তোর বৌদি কত ভালো। যা, এবার তাড়াতাড়ি ওই লাল রঙের জামাটা নিয়ে আয়, আমি ওই জামাটা পরেই এবার বিয়ে বাড়ি যাব। আরে যা, বসে আছিস কেন? মৌমিতার কথা শুনে ঝিলমিলের কিছু করার থাকে না, তাই সে জামাটা আলমারি থেকে নিয়ে এসে মৌমিতার হাতে ধরিয়ে দেয়, আর মৌমিতাও নাচতে নাচতে জামাটা নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু ঝিলমিল এবার তার ছোট বৌদির উপর ভীষণ পরিমাণে রেগে যায়। বৌদি, আমাদের মাঝে তোমার কি নাক গলানোর খুব দরকার ছিল? আমি ওই ড্রেসটা কিনেছি, সেটা আমার খুব ভালো করেই মনে ছিল। আমি ইচ্ছে করে মৌমিতাকে মিথ্যা কথা বলছিলাম যাতে জামাটা ওকে দিতে না হয়, কিন্তু তুমি ওর সামনে সত্যি কথা বলে দিলে। 5000 টাকা দিয়ে জামাটা আমি কিনেছি, একবারও পরতে পারলাম না, আর তোমার জন্য মৌমিতাকে দিয়ে দিতে হলো। আরে আমি কি করে জানবো যে তুমি মিথ্যা কথা বলছিলে? আমি তো মনে করেছি তুমি হয়তো সত্যি ড্রেসটার কথা ভুলে গেছো, তাই তোমার ভালোর জন্য তোমাকে মনে করিয়ে দিলাম। আর মৌমিতা তোমার অত ভালো বন্ধু হয়, ও একটা জামা চেয়ে নিয়ে গেছে, এতে রাগ করার কি আছে? ঠিক তখনই সেখানে রেখা দেবী চলে আসে, আর নিজের মাকে দেখার পর ঝিলমিল কাঁদতে শুরু করে। মা দেখো না, আমি যে ড্রেসটা কিনেছিলাম আমাদের কলেজের ফ্রেশার্স প্রোগ্রামে পরে যাওয়ার জন্য, কিন্তু বৌদির জন্য আমাকে জামাটা মৌমিতাকে দিয়ে দিতে হলো। মৌমিতা এবার আমার জামাটা পুরো নষ্ট করে দেবে। আমাকে এবার নতুন জামা কেনার জন্য তুমি টাকা দাও। আমি কিছু জানি না, আমি কলেজে কি পরে যাব। এভাবে ঝিলমিল কাঁদতে থাকলে রেখা দেবীর কিছু করার থাকে না। ঠিক আছে, তুই কাঁদিস না, আমি তোকে এখনই টাকা দিচ্ছি, তুই তোর পছন্দের ড্রেস কিনে নিয়ে আয়। আর বৌমা, তুমি দয়া করে তোমার মুখে লাগাম দাও, তা না হলে এবার তোমার মুখ সেলাই করে দিতে হবে মনে হচ্ছে। শাশুড়ি মায়ের কথা শুনে মধু মুখ ঝামটা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঝিলমিল তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে গিয়ে আবার শপিং মল থেকে ভালো একটা জামা কিনে নিয়ে আসে। এভাবে আরো কিছুদিন কাটে, আর একদিন ফাল্গুনী দেবী রেখা দেবীর সঙ্গে দেখা করতে আসে। কি খবর তোমার? শুনলাম নাকি তোমার বৌমা খুবই ভালো, বেশ তো গুছিয়ে সংসার করছে। আমার কথা শুনে ছেলের সিদ্ধান্ত মেনে নিয়েছিলে বলে, তা না হলে কিন্তু তোমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যেত। হ্যাঁ সত্যি, আমার বৌমা নম্র ভদ্র, খুবই সংস্কারী, তবে গ্রামের মেয়ে বলে একটু সহজ সরল। দেখো না, ওর শাড়িগুলো পুরানো হয়ে গেছে বলে তাই কটা শাড়ি কিনবে বলছিল। ছেলে তো এখন বাড়িতে নেই, আমারও পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তাই ওকে বললাম তুমি নিজে মার্কেটে গিয়ে শাড়ি কিনে নিয়ে এসো। কিন্তু বৌমা বলছে ও এখানকার কিছুই চেনে না, তাই ও একা একা মার্কেটে যেতে পারবে না। এখন বলো তো ওর সঙ্গে কে যাবে? ঠিক তখনই মধু বলে, আরে কাকিমা, আপনি চিন্তা করছেন কেন? আপনি একবার আমাকে বলবেন তো, আমি আপনার বৌমাকে শাড়ির দোকানে নিয়ে যাব, আর ওর জন্য সুন্দর সুন্দর শাড়ি পছন্দ করে দেব। আপনি একদম চিন্তা করবেন না। মধুর কথা শুনে রেখা দেবী খুবই ভয় পেয়ে যায়, কিন্তু ফাল্গুনী দেবী আবার মধুর কথা শুনে খুবই খুশি হয়, আর সে নিজের বৌমাকে মধুর সঙ্গে শপিং মলে পাঠিয়ে দেয়। শপিং মলে যাওয়ার পর
মধু তানিয়াকে অনেক দামি দামি শাড়ি পছন্দ করে দেয়, কিন্তু তানিয়া সেই শাড়িগুলো নিতে না চাইলেও মধু জোর করে সেই শাড়িগুলো তানিয়াকে নিতে বলে। আর এভাবেই তাদের শপিং করা হয়ে গেলে তানিয়ার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, তাই সে মধুকে বাইরে দাঁড়াতে বলে বাথরুমে চলে যায়। আর মধু বাথরুমের বাইরে দাঁড়িয়ে তানিয়ার জন্য অপেক্ষা করে। কিন্তু এমন সময় মধুর সঙ্গে তার এক পুরানো বান্ধবী ললিতার দেখা হয়, আর তাকে দেখে মধু খুবই খুশি হয়। তাই তখনই সে ললিতার সঙ্গে গল্প করতে শুরু করে। এরই মধ্যে মধু তানিয়ার কথা একেবারে ভুলে যায়। খুব পিৎজা খাবার ইচ্ছে করছে, আজকে আমরা দুজনে ডমিনোস থেকে পিৎজা খেয়ে আসি চল, কতদিন হয়ে গেল পিৎজা খাওয়া হয় না। ললিতার কথা শুনে মধু তখনই তার সঙ্গে পিৎজা খাওয়ার জন্য চলে যায়। আর সে তানিয়ার কথা সম্পূর্ণ রকম ভাবে ভুলে গিয়ে সারাদিন ললিতার সঙ্গে সময় কাটায়। অন্যদিকে তানিয়া গ্রামের সহজ সরল বোকা ভোলা ভালা মেয়ে হওয়ায় সে পাগলের মতো মধুকে খুঁজে বেড়ালেও কোথাও মধুকে খুঁজে পায় না, বরঞ্চ তানিয়া একা একা শ্বশুর বাড়িতে ফিরতে গিয়ে ভুলভাল পথে হারিয়ে যায়। তাই সে ভীষণ কান্নাকাটি করতে শুরু করে। আর বিকালে মধু যখন বাড়িতে ফিরে আসে তখন ফাল্গুনী দেবী তানিয়ার কথা তাকে জিজ্ঞাসা করলে মধু একেবারে আকাশ থেকে পড়ে। এ বাবা কাকিমা, আমি তো তানিয়ার কথা একদম ভুলে গেছি। আসলে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, ওর সঙ্গে গল্প করতে গিয়ে আমার তানিয়ার কথা একদমই মনে নেই। তানিয়া তো শপিং মলে বাথরুমে ঢুকেছিল, কিন্তু প্রায় 5-6 ঘন্টা হয়ে গেছে, ও এখনো বাড়ি ফিরে আসেনি কেন? মধুর কথা শুনে সবাই তার উপর রেগে যায়। আর তখনই সবাই মিলে তানিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও তানিয়াকে কেউ খুঁজে পায় না। তাই শেষ পর্যন্ত তানিয়ার শাশুড়িমা এবং স্বামী দুজনে মিলে পুলিশ স্টেশনে গিয়ে তানিয়ার নামে মিসিং ডায়েরি করে আসে। কিন্তু 4 দিন কেটে গেলেও তানিয়ার কোনো খোঁজ পাওয়া যায় না, যার ফলে ফাল্গুনী দেবী এবং তার ছেলে সঞ্জয় মধুর সঙ্গে ঝগড়া করতে শুরু করে। বৌদি, আজকে শুধুমাত্র তোমার জন্য আমি আমার বউকে হারিয়ে ফেলেছি। পুলিশ আমার বউকে খুঁজে পাচ্ছে না। আমার মনে হচ্ছে নিশ্চয়ই তানিয়ার সঙ্গে কোনো বিপদ ঘটেছে। আমার বউ যদি সুরক্ষিতভাবে আমার কাছে ফিরে না আসে তাহলে কিন্তু আমি তোমাকে সারা জীবন জেল খাটাবো। আমি পুলিশের কাছে গিয়ে বলবো আমার বউ হারিয়ে যাওয়ার পেছনে শুধুমাত্র তুমিই দায়ী। এই কথা শুনে মধু এবার ভীষণ ভয় পেয়ে যায়। সেই সাথে সঞ্জয় এবং তার মাকে তানিয়ার জন্য কান্নাকাটি করতে দেখে মধু এবার নিজের ভুল বুঝতে পারে। তাই সে উপরওয়ালার কাছে বারে বারে তানিয়ার জন্য প্রার্থনা করতে শুরু করে। আর সৌভাগ্যবশত 2-1 দিনের মধ্যেই পুলিশ তানিয়াকে খুঁজে নিয়ে আসে। আসলে তানিয়ার রাস্তা ভুলে যাওয়ায় সে রেলওয়ে স্টেশনে 1 সপ্তাহ কাটায়। সেদিন তানিয়াকে ফিরে পেয়ে সঞ্জয় এবং তার মা খুবই খুশি হয়, কিন্তু মধু তার পরিবারের কাছে ভীষণ পরিমাণে অপমানিত হয়। আমাকে আপনারা ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো এরকম করব না। আমি আর কারোর কথার মাঝখানে নাক গলাবো না, আর নাইবা আমি কোনো বিষয়ে পাকামি করতে যাব। আমার ভুল হয়ে গেছে। কাকিমা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। তানিয়া, তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এভাবে মধু সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। আর সেই ঘটনার পর থেকে মধু আর কখনো কারোর কথার মাঝে নাক গলানোর চেষ্টা করে না, যার ফলে সে তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে। মোহন এবং বিদিশা চন্দননগর নামক একটি গ্রামে থাকত। মোহন একজন চাষি ছিল। তাদের অনেক বড় চাষের ক্ষেত ছিল। চাষবাস করে তাদের সংসার বেশ ভালো মতোই কেটে যেত। হঠাৎ একদিন অতিবৃষ্টির কারণে তাদের চাষের জমি পুরো নষ্ট হয়ে যায় এবং তার সঙ্গে চাষ করা সমস্ত ফসলও নষ্ট হয়ে যায়। হঠাৎ করেই তাদের অবস্থার অবনতি ঘটতে থাকে। মোহন অনেক জায়গায় কাজ খুঁজেও কোনো কাজ পায় না। এদিকে তাদের ঘরে থাকা টাকা আর খাবার সবই শেষ হতে থাকে। তুমি কি অন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারলে? এভাবে তো আর চলছে না। আজকে চাল শেষ হয়ে গেল, কালকে ডালও শেষ হয়ে যাবে, তারপর আমরা খাবো কি? এভাবে আর কতদিন চলবে বলো তো? না বিদিশা, আমি কোথাও কোনো কাজ পাচ্ছি না। গ্রামের সবারই তো একই অবস্থা। আজ এতদিন হতে চললো, বৃষ্টি থামার নামই নেই, আকাশে রোদই দেখতে পাচ্ছি না। জানি না এবার কি হবে। তুমিও যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারতে তাহলে একটু সুবিধা হতো। আমি কি ব্যবস্থা করব? আমি তো সেরকম কোনো কাজ জানি না। তুমি কি বলছো ঠিক করে বলো তো? আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা। তুমি যদি গ্রামে কারোর বাড়িতে কোনো কাজের ব্যবস্থা করতে তাহলে খুব ভালো হতো। তোমাকে এভাবে বলতে আমারও ভালো লাগছে না, কিন্তু দুজনে মিলে ব্যবস্থা না করলে খেতে না পেয়ে তো মরতে হবে। এই হাতে আগে কত সুন্দর করে কলকা এঁকেছি, কত মেয়ের হাত সাজিয়ে দিয়েছি,
আর সেই হাতে আজ আমাকে বাসন মাজতে হবে। উপরওয়ালা আমাকে এমন দিনও দেখাবে আমি ভাবিনি। হ্যাঁ তাই তো, তুমি তো আগে মেহেন্দি পড়াতে পারতে। তাহলে তুমি সেরকমই কোনো কাজ দেখো, এসব কাজ কখনো বৃথা যায় না, বুঝেছো? তুমি কাল থেকে কাজ খোঁজা শুরু করে দাও। আর আমি তো কাজ খুঁজছি, ঠিকই কোনো না কোনো কাজ পেয়ে যাব। তারা দুজনেই পরের দিন থেকে কাজ খুঁজতে শুরু করে দেয়। অনেক খোঁজাখুঁজির পর বিদিশা একটি বিউটি পার্লারের কাছে যায়। সেখানে সে দেখতে পায় যে পার্লারের বাইরে ব্যানার লাগানো আছে, আর তাতে লেখা আছে মেহেন্দি আর্টিস্ট চাই। বিদিশা সেই পার্লারে গেলে সে দেখে সেখানে একজন মহিলা পার্লারের বাকি মেয়েদের খুব বকাবকি করছে। এটা মেহেন্দি পরানো হয়েছে, এর থেকে ভালো মেহেন্দি আমার 2 বছরের বাচ্চা পরিয়ে দেবে। এতগুলো টাকা দিয়ে পার্লারে মেহেন্দি পরতে এসেছি এসবের জন্য? পুরো সাজটাই নষ্ট হয়ে যাবে আমার। দূর দূর, এখানে না আসলেই ভালো হতো। এই, তোমরা আমার টাকা ফেরত দাও, এখনই দাও বলছি। এমন সময় হঠাৎই তাদের চোখ বিদিশার দিকে পড়ে। বিদিশাকে দেখে তাদের পার্লারের মালকিন শম্পা দেবী সেদিকে এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাদের পার্লারে হেয়ার স্টাইলিং, হেয়ার কাটিং, ম্যানিকিওর, পেডিকিওর সমস্ত কিছুই হয়। আপনার কি চাই বলুন? আপনি সিটে বসুন। না না ম্যাডাম, আমি এসবের জন্য এখানে আসিনি, আমি কাজ খুঁজতে এসেছি। আমি মেহেন্দি পড়াতে পারি। আপনারা বললে আমি ওনার হাতে ঠিকমতো মেহেন্দি করে দিতে পারি। ওনার হাত দুটো এখনই ধুয়ে নিতে হবে, মেহেন্দির ছাপ বসার আগেই। এই কথা শুনে শম্পা দেবী রঞ্জনার হাত ভালো করে পরিষ্কার করে দেয়। দেখাও দেখি তুমি কেমন মেহেন্দি আর্টিস্ট। যদি ভালো করে মেহেন্দি পড়াতে পারো তাহলে আজই তোমাকে কাজে রেখে দেব। আর কাস্টমারকে খুশি করাতে না পারলে তুমি যে মেহেন্দি পড়াবে তার দাম তোমাকে দিতে হবে। রাজি তো? শম্পা দেবীর কথা শুনে বিদিশা তাড়াতাড়ি মেহেন্দির কোণ রেডি করে এবং রঞ্জনার হাতে একের পর এক সুন্দর কলকা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। রঞ্জনা তার হাতের থেকে চোখই সরাতে পারে না। সে খুব খুশি হয়ে বিদিশাকে বেশ কিছু টাকা বকশিশ দেয় আর বলে, দেখো সম্পদি, আজকে শুরুতে তোমার মেয়েরা যা করেছিল তাতে আমার আর এখানে আসার কথা নয়, কিন্তু এই দিদির কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি যখনই আসবো এই দিদির কাছ থেকে মেহেন্দি পরবো, মনে থাকে যেন। এই বলে রঞ্জনা সেখান থেকে চলে যায়। শম্পা দেবী বিদিশাকে কাজে রেখে নেয়। দিনের পর দিন বিদিশার কাছে মেহেন্দি পড়তে দূর দূরান্ত থেকে লোকজন আসতে থাকে। বিদিশার মেহেন্দি পড়ানোর কারণে শম্পা দেবীর পার্লারের সেল দিনে দিনে বাড়তেই থাকে। আর প্রত্যেক কাস্টমার প্রতি বিদিশা বেশ কিছু টাকা করে কমিশনও পেত। এভাবেই তার দিন বেশ সুখের সাথেই কাটছিল। কিন্তু তার এই হঠাৎ করে উন্নতি তাদের পার্লারের বাকি মেয়েদের মোটেই ভালো লাগে না। দেখেছিস রুমি, এই নতুন বউটা আসার পর থেকে আমাদের পার্লারে আর কেউ চুল কাটতেও আসে না, ফেসিয়াল করাতেও আসছে না। যেই আসছে শুধু মেহেন্দি পড়তে। এই মহিলার জন্য আমাদের কমিশন পাওয়াও বন্ধ হয়ে গেছে। আমার আর রোজ রোজ এই এক জিনিস ভালো লাগছে না। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। যা বলেছিস ভাই, নতুন কোনো কাস্টমার এলেই ছুটে যায়, আর তাদের কিছু জিজ্ঞাসা করার আগেই তারা বিদিশার খোঁজ করতে থাকে। আমরা কি কাজ পারি না বলতো? আমাদের জন্য এভাবে কেউ কখনো আসেনি। আমার এসব দেখতে আর মোটেই ভালো লাগে না। আমি অনেক সহ্য করেছি, ঠিক সুযোগ বুঝে এর পাতা সাফ করতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাদের কথা বলা শেষ হওয়ার আগেই তাদের পার্লারে একজন আসে। সেও এসে বিদিশার খোঁজ করতে থাকে। অনিতা আর রুমি আরো রেগে যায়। কিছুক্ষণ পর সেখানে বিদিশা এবং শম্পা দেবী আসে। পরের মাসে আমার মেয়ের বিয়ে। আমার মেয়ে বিয়ের আগে মেহেন্দির অনুষ্ঠান করতে চাইছে, আর ওর ইচ্ছে তুমি ওকে মেহেন্দি পড়াও। তোমার নাম এত শুনেছি, তাই আমি 1 মাস আগেই বুকিং করতে চলে এলাম। আর শুধু আমার মেয়ে নয়, তার সাথে আমন্ত্রিত আরো বেশ কিছু জন তোমার হাতেই মেহেন্দি পড়বে। ওই ধরো আরো 20-30 জন। আজকে আমি অর্ধেক টাকা পেমেন্ট করে দিয়ে যাব, তুমি সময় মতো চলে যেও। এই বলে সে সেখান থেকে চলে যায়। এত বড় অর্ডার পেয়ে বিদিশা ও শম্পা দেবী দুজনেই খুব খুশি হয়। বিদিশা শম্পা দেবীকে বলে যে সে একদম প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে মেহেন্দি বানাবে এবং সে সমস্ত উপকরণ নিয়ে এসে পার্লারেই মেহেন্দি তৈরি করবে। শম্পা দেবী তার কথায় রাজি হয়ে যায়। দেখতে দেখতে কাকুলি দেবীর মেয়ের বিয়ের মেহেন্দির অনুষ্ঠানের দিন এগিয়ে আসে। বিদিশা সমস্ত সরঞ্জাম নিয়ে পার্লারে বসেই মেহেন্দি বানিয়ে ফেলে। তখনও মেহেন্দিগুলো কোণে ভরা হয়নি, তাই দেখে অনিতা আর রুমি মনে মনে খুবই খুশি হয়।
শম্পা দেবী ও বিদিশার অন্য কাজে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে তারা দুজনে বিদিশার বানানো মেহেন্দিতে এক ধরনের কেমিক্যাল মিশিয়ে ফেলে। পরের দিন সকালে বিদিশা সমস্ত মেহেন্দিগুলো কোণে ভরে কাকলি দেবীর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সবার প্রথমেই কাকলি দেবীর মেয়ের হাতে মেহেন্দি পরাতেই সে চিৎকার করে ওঠে, ও মা গো, জ্বলে গেল গো, বাবারে বাবা, আর পারছি না আমি, আমার হাত পুড়ে গেল, তুমি প্লিজ এদিকে এসো মা, ও মা, আমি আর পারছি না, এই মেয়েটা আমাকে মেরে ফেললো। মেয়ের চেঁচামেচির আওয়াজ পেয়ে কাকলি দেবী সেখানে ছুটে আসে। এসে দেখে বিদিশার বানানো মেহেন্দি পরে তার মেয়ের হাত পুরো লাল হয়ে গেছে এবং সে যন্ত্রণায় ছটফট করছে। এই দেখে কাকলি দেবী তাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেয়। বিদিশা কান্নায় ভেঙে পড়ে। সে কাকলি দেবীর বাড়ি থেকে পার্লারের দিকে আস্তে আস্তে বুঝতে পারে যে তার বানানো মেহেন্দি খারাপ ছিল না, কারণ সে সেটা নিজের হাত দিয়েই বানিয়েছিল। মেহেন্দি বানানোর সময় তার হাত জ্বালা করেনি। তখন সে বুঝতে পারে যে পার্লারের কেউ নিশ্চয়ই তার মেহেন্দিতে কিছু মিশিয়েছে। সে এই নিয়ে শম্পা দেবীর সঙ্গে কথা বলতে পার্লারে আসে। তাকে দেখা মাত্র শম্পা দেবী বলে, এই তুমি এখানে কেন এসেছো? বেরিয়ে যাও, তোমার জন্য আমার এত নাম খারাপ হলো। পার্লারে মেহেন্দি থাকা সত্ত্বেও কে বলেছিল তোমাকে নিজের হাতে মেহেন্দি বানাতে? নিজেও অপমানিত হলে আর আমার নামটাও ডোবালে। বেরিয়ে যাও, আর এখানে কখনোই আসতে হবে না। শম্পা দেবী বিদিশাকে কিছু বলারও সুযোগ দেয় না। বিদিশা সেখান থেকে বাড়ি এসে তার স্বামী মোহনকে সব কথা বলে। যেখানে তোমার কাজের কদর নেই সেখানে তোমার যাওয়ারও দরকার নেই। আর মেহেন্দিতে ভুলভাল জিনিস মিশিয়ে যারা কাস্টমারদের ক্ষতি করার কথা ভাবতে পারে তারা তোমারও ক্ষতি করতে পারে। তুমি বাড়িতেই মেহেন্দি বানাও আর বাড়িতেই সবাইকে পড়াও। আমিও চাষের কাজ শুরু করব, অসুবিধা হবে না। তুমি ঠিক বলেছো মোহন, আমি ওখানে আর যাব না যেখানে আমাকে কেউ ভরসাই করে না। আমি যা করার বাড়িতে থেকেই করব। পরের দিন থেকে সে তার বাড়ির বাগানে হওয়া মেহেন্দি গাছ থেকে মেহেন্দি বানিয়ে তার পাড়ার আর গ্রামের মেয়েদের মেহেন্দি পরাতে থাকে। বিদিশা তার হাতের তৈরি মেহেন্দিগুলো বিক্রি করবে বলে ঠিক করে। প্রথম প্রথম কোনো গ্রাহক আসছে না দেখে বিদিশার মন ভেঙে যায়। সে মনে মনে ভাবে, আমার দ্বারা আর এসব কাজ হবে না, এসব করে শুধু শুধু পয়সা নষ্ট হচ্ছে। আমাকে কারোর বাড়িতেই কাজ করতে হবে, যতদিন না চাষের ফসল বাজারে বিক্রি হচ্ছে। এভাবে আর হচ্ছে না। এই বলে সে সবকিছু গুছিয়ে চলে যেতে যাবে, এমন সময় একটি ভদ্রলোক সেখানে আসে। এই মেহেন্দিওয়ালি, তুমি কি শুধু মেহেন্দি বেচো নাকি পড়াতেও পারো? যদি না পারো বলো, আমাকে আবার অন্য কোথাও আর্টিস্ট খুঁজতে হবে। কি যে হবে আজ আমি জানি না। আমার বোধহয় আর চাকরিটা থাকলো না। কেন বাবু, কি হয়েছে? আমি মেহেন্দি পড়াতে পারি, কিন্তু কে পড়বে? আপনার সাথে তো কাউকেই দেখছি না আমি। উফ, তুমি বাঁচালে মা, তুমি আমার চাকরিটা বাঁচিয়ে নিলে। আসলে আমাদের কোম্পানি থেকে একটা মেহেন্দি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিযোগীদের মেহেন্দি বানিয়ে পড়াতে হবে এবং সেই প্রতিযোগিতা জিতলে 5 লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হবে। কিন্তু আমাদের যে মেহেন্দি আর্টিস্টকে নিয়ে যাওয়ার কথা ছিল সে অসুস্থ হয়ে গেছে, আর তাই আমাকে আরেকজনকে 2 ঘন্টার মধ্যে খুঁজতে বলা হয়েছে। এত খুঁজেও কাউকে পাচ্ছিলাম না, তাই ফিরে যাচ্ছিলাম। তখনই তোমাকে দেখে দাঁড়িয়ে গেলাম। তুমি যাবে? তবে তুমি যদি জিততে পারো, যা পুরস্কার পাবে সব তোমার হয়ে যাবে। চলেই যাই, যদি 5 লক্ষ টাকা পেয়ে যায় তাহলে আর কোনো দুঃখ থাকবে না। এইভাবে রাস্তায় বসে মেহেন্দি বিক্রি করতে হবে না। হ্যাঁ দাদা, আমি যাব, আপনি চলুন। এই বলে বিদিশা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সে জিতে যায়। তার বানানো মেহেন্দির রং আর হাতে পড়ার পর তার মেহেন্দির ডিজাইন দেখে সকলে অবাক হয়ে যায়। চারিদিকে তার মেহেন্দির নাম ছড়িয়ে পড়ে। তার বাড়ির সামনে সবসময় লোকের ভিড় লেগেই থাকত। এমন ভাবেই তাদের দিন কাটছিল। হঠাৎ একদিন শম্পা দেবী অনিতা আর রুমিকে নিয়ে তার বাড়িতে আসে। আসলে বিদিশা পার্লারে না থাকায় তাদের পার্লারে আর আগের মতো গ্রাহক আসে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বিদিশা। আমি তোমাকে বিশ্বাস না করে এই মিথ্যাবাদীগুলোকে বিশ্বাস করেছিলাম। আজকে তোমার এত নাম ডাক দেখে আমি বুঝে গেছি তুমি খারাপ মেহেন্দি বানাও না। সেদিনও বানাওনি। এরা তোমার মেহেন্দিতে খারাপ কেমিক্যাল মিশিয়েছিল। আমি এদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি প্লিজ ফিরে চলো। ক্ষমা করবেন ম্যাডাম, আমি এখন নিজের বাড়িতে থেকেই কাজ করতে চাই। আমার এখন অনেক গ্রাহক। আমি হঠাৎ করে আপনাদের পার্লারের জন্য তাদের কাউকে ছেড়ে দিতে পারবো না। তারা কথা বলছিল এমন সময় সেখানে একটি লোক এসে বিদিশার খোঁজ করতে থাকে। আপনি কি বিদিশা? আমি প্রীতম। আমি শহরের সবচেয়ে বড় মেহেন্দি কোম্পানির মালিক। আমি সেই দিন মেহেন্দি প্রতিযোগিতায় উপস্থিত ছিলাম আর আপনার কাজও দেখেছি, তাই এখানে এলাম। আপনার সাথে একটু কথা বলার ছিল। হ্যাঁ স্যার, বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমাদের কোম্পানি একদম উচ্চমানের হার্বাল মেহেন্দি বানাই।
কিন্তু বিগত কয়েকদিন ধরে এই অঞ্চলে আমাদের মেহেন্দি বিক্রি অনেকটাই কমে গেছে। অনেক খোঁজ করার পর জানতে পারলাম আপনার নিজের হাতে তৈরি হার্বাল মেহেন্দির কদরই চারিদিকে, তাই আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি আর কি। এই শুনে বিদিশা খুব ভয় পেয়ে যায়। সে ভাবে যে প্রীতম বাবু তাকে তার মেহেন্দি বানানো বন্ধ করতে বলবে, তাই সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কি প্রস্তাব স্যার? আমি চাই আপনি আমাদের কোম্পানির জন্য মেহেন্দি বানান, আর অন্য কোথাও বা কারোর জন্য আপনি মেহেন্দি বানিয়ে বিক্রি করতে পারবেন না, শুধুমাত্র আমাদের ছাড়া। সমস্ত উপকরণ আমরাই দিয়ে দেব, আপনাকে শুধু বানাতে হবে। তার জন্য কোম্পানি থেকে মাসে আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আপনি কি রাজি? বিদিশা এই শুনে অবাক হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে শম্পা দেবী এবং বাকি সকলেই অবাক হয়। আমি রাজি স্যার, আমি একদম এই কাজ করতে রাজি। আপনি যেদিন বলবেন আমি সেদিন থেকেই শুরু করব। এই বলে প্রীতম বাবু বিদিশাকে 1 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে সেখান থেকে চলে যায়। বিদিশা আর মোহন খুশিতে কাঁদতে থাকে। শম্পা দেবী বুঝতে পারেন কি রত্ন তিনি হারিয়েছেন, কিন্তু আর কিছু করার নেই ভেবে সে সেখান থেকে চলে যায়। তারপর থেকে বিদিশাকে আর কোনোদিনও পেছনে ঘুরে তাকাতে হয়নি।